জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ। বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসভবনে সাবেক রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতির অতীতে কোনো অপরাধ থাকলে যাচাই করে সিদ্ধান্ত, জানালেন স্বরাষ্ট্র আইনমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের জন্য সময় চাইবে কমিশন। রাজনৈতিক পরিচয় নয়, সততা ও যোগ্যতার ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতি দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন। এবারে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের আশা বাণিজ্য মন্ত্রীর। দ্রুতই দক্ষিণ কোরিয়া আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি। অর্থনৈতিক কূটনীতিতে জোর সরকারের। চীনের সঙ্গে করিডোরের স্বার্থ যাচাই করছে ঢাকা। সপ্তাহ জুড়ে গ্যাস সংকটে রাজধানীর অনেক বাসায় জ্বলছে না চুলা। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। বন্ধ বেশিরভাগ সার কারখানা। একরামুল হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি শেখ হাসিনা। 11 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল। জুলাইয়ে ইয়ামিন হত্যার রিপোর্টও ট্রাইব্যুনালে। উভয় মামলার শুনানি 25 আগস্ট। স্বাগত। এখন সন্ধ্যায় শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি নাজমুস সাকিব। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম কর্মসূচি। বীর শহীদদের প্রতি রাষ্ট্রপ্রধানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বার্তা দেন লাল সবুজের পতাকা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয়। এরপর শেরেবাংলা নগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাবির রোজের প্রতিবেদন। রাষ্ট্রপতি পদ নিয়ে শুরু হয়েছে নতুন সাংবিধানিক অধ্যায়। শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর রবিবার সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। 3 বাহিনীর পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতিকে দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার তুলে ধরেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। লাল সবুজের পতাকা সমুন্নত রাখা, গণতন্ত্র সুসংহত করা সহ জাতির প্রত্যাশা পূরণের বার্তা দিয়ে স্মৃতিসৌধের পরিদর্শন বয়ে সই করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ। এরপর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় নীরবতা পালনের পাশাপাশি শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। স্মৃতিবিজড়িত এই মুহূর্ত যেন শুধু অতীতের প্রতি শ্রদ্ধা নয়, বরং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ের প্রতীক। সাব্বির রোজ, এখন, ঢাকা। পদত্যাগের 48 ঘন্টার মধ্যেই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে কড়া নিরাপত্তায় বঙ্গভবন থেকে গুলশানে নিজের বাসভবনে পৌঁছান তিনি। এদিকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কোনো অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী সেটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রীও জানিয়েছেন, অতীত কর্মকাণ্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার যাচাই বাছাই করবে, তবে কারো প্রতি অন্যায় করা হবে না। আরও জানাচ্ছেন আতিক মেসবা লগ্ন। গুঞ্জনে পদত্যাগ
আর পদত্যাগের ৪৮ ঘন্টার মধ্যেই বঙ্গভবন ত্যাগ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। রোববার সকাল থেকেই শুরু হয় জোর আলোচনা। বঙ্গভবন ছাড়াকে কেন্দ্র করে বাড়তে থাকে তৎপরতা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গুলশানমুখী পুরো সড়ক। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে প্রস্তুত করা হয় যাত্রাপথ। বেলা ২:৩০টার দিকে বঙ্গভবন ছাড়ে রাষ্ট্রপতির গাড়িবহর। ৩টা নাগাদ গুলশানের নির্ধারিত বাসভবনে পৌঁছান তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হলেও সাবেক রাষ্ট্রপতি হিসেবে সংবিধান অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা ভোগ করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল থেকেই সেখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে বঙ্গভবন ত্যাগেই কি শেষ হচ্ছে বিতর্ক? পদত্যাগের পরেই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলো থেকে উঠে তাকে গ্রেপ্তারের দাবি। এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সাংবিধানিক সুরক্ষা থাকলেও দায়িত্ব গ্রহণের আগে সংঘটিত কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছেন, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণের আগে কোনো অপরাধ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি রাজনৈতিক বক্তব্যের অংশ বলেও মন্তব্য করেন তিনি। সেই সময় দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ কেউ দিয়েছিল? না, দিয়ে থাকলে সেটা তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। এদিকে চট্টগ্রামে আইনমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় যাচাই বাছাই করবে সরকার। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। অন্যদিকে নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়েও শুরু হয়েছে আলোচনা। সরকার বলছে, সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আতিক মেজবাহ লগ্ন, এখন ঢাকা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে দেশের আর্থিক খাতের সংস্কারে ব্যাংক ভিত্তিক যে তদন্তগুলো চলছে সেখানে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখপাত্র আরিফ হোসেন খান। মুখপাত্র আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রের শীর্ষ পদে ছিলেন, তাই তার বিরুদ্ধে আলাদা কোনো অনুসন্ধান চালাবে না নিয়ন্ত্রক সংস্থা। আমরা ব্যাংকগুলোকে ইন্সপেকশন করি, সেখানে অনিয়ম পেলে সেগুলি তুলে ধরি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলি। যারা দায়ী, এর মধ্যে কারো ম্যানেজমেন্ট লেভেলে কারো সম্পৃক্ত আছে কিনা, পর্ষদে কারণে সম্পৃক্ত আছে না, এগুলো ব্যাংক আমরা আইডেন্টিফাই করি। ব্যাংক নিজেরাও ইন্টারনাল অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করে। রাষ্ট্রের সর্বোচ্চ উনি ১ নম্বর ব্যক্তি ছিলেন, হ্যাঁ, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী। এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে, এরকম হওয়ার সুযোগ নেই। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়ে শিগগিরই সময় চাওয়া হবে। এই বিষয়ে জরুরি বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। রবিবার সকালে নির্বাচন কমিশনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তফসিলের বিষয়ে জরুরি বৈঠক করে ইসি। সিইসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররাও এতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব ইসির। ইসি সূত্র বলছে, এই নির্বাচন নিয়ে কোনো ধরনের তড়িঘড়ি নয়, তবে প্রাথমিক প্রস্তুতি ধরে এগিয়ে যাচ্ছে ইসি। সংসদ সদস্যদের হালনাগাদকৃত তথ্য নিয়ে ভোটার তালিকা চূড়ান্তর পর তফসিল ঘোষণার কথা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে
ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রীর পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, সততা, আনুগত্যের ওপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি। চলতি অর্থ বছরে $6,300 কোটি রপ্তানির লক্ষ্য নির্ধারণ, যার বড় অংশই আসবে পোশাক থেকে। সচিবালয়ে এ তথ্য জানিয়ে বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, আগের অর্থ বছরের রপ্তানির লক্ষ্য পূরণে বেশ ঘাটতি থাকলেও এবার অর্জিত হবে লক্ষ্যমাত্রা। বলেন, শিগগিরই দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য সই করবে বাংলাদেশ। এদিকে বিদেশি বিনিয়োগ আনতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে চীনের সঙ্গে করিডোর নিয়ে স্বার্থ যাচাই করছে ঢাকা। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। বিদায়ী অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে দেশের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল $63.5 বিলিয়ন, যেখানে অর্জিত হয়েছে $47 বিলিয়ন। রপ্তানির অন্যতম পণ্য গার্মেন্টস শিল্পের শীর্ষস্থান ফিরে পেতেও বেশ বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। এমন প্রেক্ষাপটে আগামী অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে সচিবালয়ে বিশেষ সভা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই সভা শেষে জানান, বিগত অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি হওয়ায় এবার কাঙ্ক্ষিত ফলাফল আসবে। আগের বছরেও যে এক্সপোর্ট ছিল, এই বছরেও এক্সপোর্টটা কম বেশি সেই রকমই। আশা করি এই বছরে, আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। আমাদের সবথেকে বড় রপ্তানি গন্তব্য অ্যাজ এ ইকোনমিক জোন ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমরা মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি। এদিকে এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে আগেই আবেদন করেছে বাংলাদেশ। তবে তা না হলে দেশে যাতে অর্থনৈতিক কোনো সংকট না আসে সে ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের টানতে নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমাদের কি সমস্যাগুলো আছে, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, ডেফারমেন্ট, তারপরে আমাদের ক্যাপিটাল মার্কেট, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এখানে ইজ অফ ডুইং বিজনেস, ইনভেস্টমেন্ট করতে হলে আমাদের ফরেন ইনভেস্টরদের যেই ধরনের সমস্যা এখানে ফেস করতে হয় বিভিন্ন ভাবে, সেগুলো সমাধানে আমরা কি পদক্ষেপ নিতে পারি। আমাদের বিভিন্ন ইকোনমিক জোন করা হয়েছে, সেখানে যখন ইনভেস্টমেন্ট করবে কি ধরনের ফ্যাসিলিটেশন তাদের প্রয়োজন, কি ধরনের প্রক্রিয়াগত পরিবর্তন আমাদের আনতে হবে যাতে তারা সহজে ইনভেস্ট করতে পারে বিদেশিরা, সেই সকল ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে এক সেমিনারে দেশের অর্থনৈতিক চালচিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, চীন বাংলাদেশ মিয়ানমার করিডোর নিয়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। চায়নার সাথে বাংলাদেশের যে সম্পর্কের নতুন অগ্রযাত্রা, সেটা বিনিয়োগের মধ্যে আছে। সেই বিনিয়োগ যেমন হচ্ছে উৎপাদনে, সেই বিনিয়োগ হচ্ছে মানব সম্পদ উন্নয়নে, সেই বিনিয়োগ হচ্ছে যে আমাদের দুই দেশের মানুষের মধ্যে আস্থা এবং অগ্রগতির ক্ষেত্রে বিনিয়োগ। অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধারে বিনিয়োগই এই সরকারের কাঙ্ক্ষিত গন্তব্য, এমন মন্তব্য করেন তিনি। হোসেন জাহিদ, এখন ঢাকা। আওয়ামী সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে কর্মসংস্থান ও বেকারত্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মন্ত্রী আরও বলেন, দেশে প্রায় 4 কোটি শিক্ষিত বেকার। চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে
কাজ করছি এবং কাজগুলোর মূলটাই হচ্ছে আপনার যে আমাদের এই ভাঙা জিনিসগুলোকে ঠিকঠাক করে আবার সেটাকে টেনে উপরে তোলা। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় সপ্তাহ জুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। মোহাম্মদপুরে গ্যাস নেই প্রায় 10 দিন ধরে। একই অবস্থা মিরপুর সহ রাজধানীর অনেক এলাকায়। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। চরম ভোগান্তিতে রয়েছেন সিএনজি চালিত গাড়ির চালকরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। আরও জানাচ্ছেন ইমদাদুল আজাদ। মোহাম্মদপুরের এই বাসায় গ্যাস নেই প্রায় 10 দিন ধরে। বাধ্য হয়ে রাইস কুকারই ভরসা। এমন তীব্র সংকট চলছে পুরো এলাকা জুড়ে। মিরপুরের চিত্র কিছুটা একই। মিরপুরে সকালে অল্প সময়ের জন্য চুলায় গ্যাস মিললেও সারা দিন আর দেখা মেলে না। সকাল দুপুর গড়ালেও রান্না বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গৃহিণীদের। গ্যাসে আমরা কোনো রান্নাও করতে পারছি না, গ্যাস পাচ্ছি না, 10 দিন হয়ে গেল। এখন সেই ক্ষেত্রে কেউ কেউ চুলা কিনে ফেলেছেন ইন্ডাকশন, আমার মতো অনেকে রাইস কুকারে রান্না করছেন। এই এলাকায় আসলে গ্যাস অনেকদিন যাবতই নাই। বর্তমানে এখন একেবারেই গ্যাসটা আসতেছে না। খুব ভোরবেলা 4টা-5টা দিকে একটু আসে। বাসাবাড়ির পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতেও তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। চাপ কম থাকায় পাম্পে কখনো কখনো গ্যাসের সরবরাহ বন্ধ রাখছেন। ফলে লাইন চলে যাচ্ছে মূল সড়কে। 300-350 টাকার খালি ট্যাঙ্কিতে গ্যাস ঢোকে, যেখানে আমার ঢুকতো 600 টাকা এক সময়। পাম্পে গেলে 120 টাকা 100 টাকা গ্যাস ঢোকে। 2-3 টিপ মারলে শেষ, আবার লাইন ধরতে হয়। আমাদের জমা উঠাইতে পারতেছি না, আমরা বাসায় বাজার নিতে পারতেছি না। অন্য সব পাম্প তো বন্ধ, তাও এই পাম্পটা খোলা আছে, ভালোই আছে আর কি। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা তো দূরের কথা, পাম্প সচল রাখার মতো ন্যূনতম চাপও সরবরাহ লাইনে মিলছে না। সামগ্রিক অবস্থা মনে করেন যে খুবই ভয়াবহ। আমরা যেখানে 12-13 পিএসআই পাতাম সেখানে মাত্র 1 পিএসআই পাচ্ছি, যা দিয়ে আমরা যে গাড়িগুলোতে চাহিদা সেটা মিটাইতে পারতেছি না। এই যে প্রতিদিন মারামারি হানাহানি হতেই আছে পাম্পে। এদিকে পেট্রো বাংলা জানিয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। বিদেশি বিশেষজ্ঞ দল কাজ শুরু করলেও এই টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও অন্তত 4 থেকে 5 দিন সময় লেগে যেতে পারে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। গ্যাস সংকটে প্রায় 1.5 বছর ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা ইউরিয়া উৎপাদন। এতে প্রতিদিন প্রায় 4.5 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি অকেজো হয়ে পড়ছে মূল্যবান যন্ত্রাংশ। কবে নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই সার কারখানা ও গ্যাস বিতরণ বিভাগের কাছে। বিস্তারিত জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। 1983 সালে বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদন শুরু হবার পর প্রথম দিকে দিনে প্রায় 1600 টন সার উৎপাদন হলেও ধীরে ধীরে হ্রাস পায় উৎপাদন ক্ষমতা। বর্তমানে 1150 টন পর্যন্ত ইউরিয়া উৎপাদন করতে পারে প্রাচীন এই কারখানাটি। তবে গ্যাস সংকটে গেল বছরের 1 মার্চ সার উৎপাদন বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ফলে বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে মেটানো হচ্ছে ডিলার ও কৃষকের চাহিদা। গ্যাসের দাবিতে শ্রমিক কর্মচারীরা আন্দোলন করলেও পুনরায় গ্যাস সংযোগ মেলেনি কারখানায়। মূলত গত কয়েক বছর ধরেই সংকটের কারণ দেখিয়ে বছরের অর্ধেক সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়, যার ফলে উৎপাদন বন্ধ থাকায় বিসিআইসির লক্ষ্যমাত্রাও পূরণ করা যায় না। এতে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কারখানাটি। এছাড়া দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। গ্যাস সংযোগ না দেওয়ার কারণে আমরা উৎপাদনে যেতে পারতেছি না, ফলে আমাদের টাকা দিন দিন কমে যাচ্ছে। আমরা অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছি যে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়া সার কারখানার মধ্যে সংযুক্ত দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে এই কারখানা থেকে গ্যাস নিয়ে অন্যান্য সেক্টরে গ্যাস দেওয়ার ফলে এই কারখানা দীর্ঘদিন বছরের পর বছর, বছরে 7, 8 মাস, 9 মাস বন্ধ থাকার দরুন এই কারখানা তার কার্যক্ষমতা হারিয়েছে। কবে নাগাদ গ্যাস মিলবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে গ্যাস পেলে দ্রুত সময়ের মধ্যে উৎপাদনে ফেরার আশা এ কর্মকর্তার। আশা করি এলএনজি যথেষ্ট পরিমাণে আসলে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে আশা করি গ্যাস পাবো। সিওফেল, আশুগঞ্জ, যমুনা এগুলার কারখানাগুলো আবার চলবে আর আশা করা যায়। তবে কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই পুনরায় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে বলে জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এক কর্মকর্তা। উপরের লেভেল বিষয়টাই আগে উঠতেছে, এটা আমরা আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ইনস্ট্রাকশন পাই নাই। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাইলে আমরা সাথে সাথে দিতে পারবো, পুনরায় গ্যাস সরবরাহ চালু করতে পারবো।
আশুগঞ্জ সার কারখানায় পুরোদমে উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এখানকার উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার সরবরাহ করা হয় আশপাশের ৭ জেলায়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। কক্সবাজারের পৌর কাউন্সিল একরামুল হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ইয়ামিন হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই অভিযোগপত্র আমলে নেয়ার বিষয়ে পরবর্তী শুনানি ২৫ আগস্ট ঠিক করেছে ট্রাইব্যুনাল ২। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। ২০১৮ সালের ২৬ মে টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান পৌর কাউন্সিলর একরামুল হক। তিনি টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। একরামুলকে গুলি করে হত্যার সময় তার মোবাইল ফোন পরিবারের সঙ্গে যুক্ত থাকায় তার মেয়ে ও স্ত্রী সেই গুলির ভয়াবহ পরিস্থিতি সরাসরি বুঝতে পেরেছিলেন। এ ঘটনা নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনাও হয়। দাবি ওঠে র্যাব বিলুপ্তির। পরে ২৪-এর ৫ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগ শাসনামলের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়। প্রায় ৮ বছর পর একরামুল হক হত্যা মামলা বিচারের জন্য রোববার ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছেন চিফ প্রসিকিউটর। আসামি করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ ১১ জন। বাকি আসামিরা তৎকালীন র্যাবের কর্মকর্তা। মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা বলা হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে কাজ করেছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল। কাউন্সিলর একরামুলকে গুলি করেছেন তৎকালীন মেজর রাজন সহ ২ জন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের উপর শুনানি হবে ২৫ আগস্ট। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল। কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কুখ্যাত বেনজির, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার লতিফ খান তুষার, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম মিনু, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন ওরফে রাজন, স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ওরফে মাহমুদ ওরফে রাজু। জুলাই অভ্যুত্থানে সাভার এলাকায় শিক্ষার্থী ইয়ামিনকে গুলি করে পুলিশের এপিসির ওপর থেকে সড়কে ফেলে দেওয়া হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের অভিযোগে সাভারের সাবেক এমপি সাইফুল ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাল কাফি সহ ১৯ জনকে আসামি করা হয়েছে। এটি মানবতার বিরুদ্ধে চরম অন্যায় বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল। যাকে একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, লোকজনের সহায়তা তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আসাবুল ইয়ামিন মৃত্যুবরণ করেন। দৃশ্যটি সারা পৃথিবীতে তখন বিবেকে নাড়া দিয়েছিল। আব্দুল্লাহ হেল কাফি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, শহীদুল ইসলাম শাহজামান, এম সায়েদ রনি, মোহাম্মদ আলী, সোহেল মিয়া, পলাত মাহফুজ মিয়া, মঞ্জুরুল আলম রাজীব, আতিকুর রহমান আতিক, ফখরুল আলম সমর, মেহেদি হাসান তুষার, রাজু আহমেদ ফরিদ, জামান খান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান, শরীফুল আশরাফুল আলম বাবুল। এছাড়া ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে চলা মামলায় সাক্ষ্য দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মেজর সাজ্জাদ। জাহিদ হাসান, এখন, ঢাকা। ১২ বছর স্থবির থাকার পর কাল উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। ৮০০ একর জায়গায় ৪,১০০ কোটি টাকা খরচে গড়ে উঠছে এই শিল্পাঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে প্রায় ১ লাখ মানুষের। ইতিমধ্যে এই শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ৩০টি চীনা প্রতিষ্ঠান। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি অবকাঠামো, জ্বালানি ও আমলাতান্ত্রিক জটিলতার চ্যালেঞ্জ মোকাবিলা করাই হবে এই প্রকল্পের সবচেয়ে বড় পরীক্ষা। হোসেন জিয়াদের প্রতিবেদন। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের এসব ভূমি এখনও কৃষি জমি বা পাহাড়ি অঞ্চল। এখানকার ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল করার সমঝোতা চুক্তি হয় ২০১৪ সালে। নানা কারণে ১২ বছর স্থবির থাকার পর জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফরের পর নতুন গতি পায় এ প্রকল্প।
সরেজমিনে দেখা যায় বিশাল সড়কের পুরো জায়গা খালি পড়ে আছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের কারণে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শ্রমিকরা। সরকার বলছে আগামী 2031 সালের মধ্যে 4100 কোটি টাকা ব্যয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। এরই মধ্যে 30টি চাইনিজ প্রতিষ্ঠান 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সরকারকে। টেক্সটাইল, ঔষধ, হালকা প্রকৌশল ও বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে চায় চীন। আমাদের দেশের তরফ থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছিল ইনভেস্টমেন্ট জন্য, এবং চট্টগ্রাম এবং চায়না কিন্তু সেই ইনভেস্টমেন্ট করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং একটি ব্যাপক ইনভেস্টমেন্ট নিয়ে তারা আমাদের এই চট্টগ্রামে যেটি বললেন একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন হবে, সেখানে তারা ইনভেস্টমেন্ট করবে। গত 1 দশক ধরে সরকার দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু সেসব পরিকল্পনা থমকে আছে কোথাও শিল্পায়নের অভাবে, কোথাও বিদ্যুৎ জ্বালানির অভাবে, কিংবা কোথাও বিনিয়োগের অভাবে। সে জায়গায় চট্টগ্রামে চায়না অর্থনৈতিক অঞ্চল এই অঞ্চলের মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে, কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায় এই বিনিয়োগ কতটা কার্যকরী করা সম্ভব হবে, কারণ চট্টগ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত বিদ্যুৎ এবং গ্যাসের অভাব প্রকট আকার ধারণ করেছে শিল্পাঞ্চলগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পর বিনিয়োগ আকর্ষণ করা অনেক কঠিন। জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, গ্যাস বিদ্যুৎ সংযোগ, বন্দর সুবিধা ও অর্থায়ন সব মিলিয়ে অনেক প্রকল্প বছরের পর বছর পিছিয়ে যায়। ওনারশিপ অ্যাডভান্টেজ এবং ইন্টারন্যাশনাল বিজনেসের ফর্মটা একান্ত হচ্ছে যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতেছেন তাদের ব্যাপার, কিন্তু লোকেশন অ্যাডভান্টেজ যেটা আছে এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে হোস্ট কান্ট্রির। ইকোনমিক জোনে যদি আমি ইউটিলিটিগুলো যদি প্রোভাইড করতে না পারি, এটা অপারেশন অর্থাৎ কমিশনিং কতটুকু হবে এবং প্রোডাক্টিভিটি কেমন হবে, এটা কিন্তু বিশাল প্রশ্নের বিষয়। ব্যবসায়ী নেতারা বলছেন বর্তমানে পোশাক উৎপাদনের কাঁচামাল চীন থেকে আমদানি করতে হয়। এ অর্থনৈতিক অঞ্চল থেকে এসব পণ্য সরবরাহ হলে সময় ও অর্থ দুটোই বাঁচবে। তবে কী ধরনের কারখানা স্থাপন হচ্ছে তা সতর্কতার সাথে বিবেচনা করতে হবে সরকারকে, যাতে দেশীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যে সমস্ত পণ্য চায়না থেকে ইম্পোর্ট করে র মেটেরিয়ালস ইউজ করছি, সেগুলি যদি ওরা এখানে উৎপাদন করে, সেটা একটা আকর্ষণীয় বিনিয়োগ হবে। ওরা যদি ফেব্রিক বানায়, ওরা যদি অ্যাক্সেসরিজ বানায়, ওরা যদি বিভিন্ন আমাদের গার্মেন্টসের বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলি বানায়, এগুলি এখানে বানালে আমাদের সহজ ঘরের কাছে পাওয়া যাবে, লিড টাইমটা আমাদের সেভ হবে, আমাদের এক্সপোর্ট বুস্ট আপ হবে। বেজা জানায় চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক আগ্রহ প্রকাশ করে। চায়না অর্থনৈতিক অঞ্চলের এ অগ্রগতি চীনা বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিবে বলে মনে করেন তারা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী বাংলাদেশিদের। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন 12 লাখ প্রবাসী। ভিসা বাতিল আতঙ্কে ছুটিতে আসা অনেক প্রবাসী তড়িঘড়ি করে কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। তবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, কূটনৈতিক প্রক্রিয়ায় সমস্যার সমাধানের চেষ্টা চলছে। সোমবার এই বিষয়ে কথা বলতে দেশের সংশ্লিষ্ট দপ্তরে যাবেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বিস্তারিত প্রতিবেদনে। সরকারি ঘোষণা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিদের ভিসা অটো বাতিল হয়ে যাচ্ছে। এমন ঘটনায় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তর এই শ্রমবাজারে লাখ লাখ প্রবাসীর মাঝে ভিসা বাতিলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছুটিতে থাকা অনেকে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে জানতে পারছেন তাদের ভিসা বাতিলের কথা। প্রায় 6 বছর ধরে আরব আমিরাতে আছি, আমার কোম্পানিও সব কিছু ঠিক আছে। আমি হঠাৎ করে গত 2 মাসে দেশে আসার পর গত 22 তারিখে দেখলাম আমার ভিসাটা অটো ক্যান্সেল হয়ে গেছে। আমি যখন চিটাং এয়ারপোর্টে গেছিলাম তখন আমি শুনতেছি আমার ভিসা অটো ক্যান্সেল হয়ে গেছে। আমার এখানে পাসপোর্ট, আইডি, ভিসা সব কিছু আমার ওকে, কিন্তু এরপরও আমার ভিসা ঠিক, আমার সব কিছু ঠিক, কিন্তু এই দেশে আসা আমার অটো ক্যান্সেলের কারণে আমি আটকে গিয়েছি। দেশটির বিদ্যমান আইনে নিয়োগকর্তা চাকরি শেষ হওয়ার পর ভিসা বাতিল করতে পারেন। কোম্পানি বন্ধ হয়ে যাওয়া বা লাইসেন্স বাতিল হয়ে গেলেও কর্মীদের ভিসা বাতিল হয়ে যায়।
কর্মীর বিরুদ্ধে অনুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ, শ্রম আদালতে বিরোধ বা আইনি জটিলতা, কর্মীর অজান্তে স্পন্সর পরিবর্তন, দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করার কারণেও ভিসা বাতিল হতে পারে। তবে শত শত কর্মীর ভিসা বাতিল হয়ে যাচ্ছে। সেই সম্পর্কে পুরোপুরি অন্ধকারে রয়েছেন প্রবাসীরা। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলের কাছেও নেই যথাযথ উত্তর। আসলে কেন ক্যান্সেল হচ্ছে বা কি কোনো বিষয়? না সেটা আপনি রাষ্ট্রদূতের সাথে কথা বলবেন। এদিকে কর্মীদের ভিসা বাতিলের ঘটনায় দেশটির সংশ্লিষ্ট দপ্তরের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত সোমবার আনুষ্ঠানিক বৈঠক করবেন বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। আরব আমিরাতে শুধু বাংলাদেশে বিষয় না, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং অন্যান্য দেশেও এখন কি কারণে এটা কি আদেশ তাদের দিয়েছেন সেটার জন্য আমি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার পরে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। আগামীকাল উনি ওই দেশের হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির লোকে দেখা করবেন। আর আমরাও এদিকে আমি মনে করছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দেশে আসলে কূটনৈতিক চ্যানেলেও আমরা এটা দেখব। প্রবাসীদের ভিসা কার্যকর আছে কিনা আইসিপি বা জিডিআরএফএ সিস্টেমে গিয়ে নিজের ভিসার বর্তমান অবস্থা যাচাই করার সুযোগ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কিভাবে এই জটিলতাটা সমাধান করা যায়। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, স্পেন। পরিস্থিতি মোকাবিলায় দেশ দুটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে 3 লাখের বেশি বাসিন্দাকে। অন্যদিকে স্পেনে দাবানলে প্রাণ গেছে একজনের। পুড়ে ছাই হয় 1,30,000 হেক্টর বনভূমি। বাতাসের তীব্রতা থাকায় জারি রয়েছে জরুরি অবস্থা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। কালো ধোঁয়ার কুণ্ডুলিতে ঢেকে গেছে সিয়েরা দি এসপাদান পর্বতমালা। আগুনের তীব্রতা এতটাই বেশি যে স্যাটেলাইটের ছবি ছাড়া বোঝার উপায় নেই কতদূর পর্যন্ত ছড়িয়েছে দাবানল। দৃশ্যটি স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের কাস্তেওয়ান প্রদেশের। এছাড়া রাজধানী মাদ্রিদে সক্রিয় 3টি দাবানলের 2টি এক হয়ে যাওয়ায় ইতিহাসে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করেছে স্পেন সরকার। ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে ইতালি ও গ্রিস থেকে পাঠানো হয়েছে 4টি অগ্নি নির্বাপক উড়োজাহাজ। সহায়তা এগিয়ে এসেছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। সহসাই দাবানল পরিস্থিতির উন্নতি হবে না এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। দাবানল শুরুর পর এখনো পর্যন্ত 60,000 মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন। বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন 28,000-এর বেশি মানুষ। শনিবার রাতেও টোলেডোর আশেপাশের 8টি পৌর এলাকা খালি করার নির্দেশ দিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি হিসেবে চলতি বছর দাবানলে স্পেনে অন্তত 1,30,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে। Lo básico, ¿sabes? 2-3 mudas de ropa, los básicos medicamentos en mi caso y dinero en efectivo y salir. অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিম উপকূলের দাবানল ছড়িয়ে পড়েছে বন্দরনগরী বোর্দো পর্যন্ত। 30টি এলাকায় জ্বলছে আগুন। শনিবার মধ্যরাতেই সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় 55,000 বাসিন্দাকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকায় ঘরছাড়া 2.5 লাখ মানুষ। উদ্ধার অভিযানে দমকলের পাশাপাশি হাত লাগিয়েছেন স্থানীয়রাও। Parce que voilà, si c'était chez nous, on aimerait bien que les autres fassent la même chose, quoi. Voilà. Et puis vu l'ampleur du sinistre. বেশ কয়েকটি নার্সিংহোম ও হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে বয়স্কদের। আগুন নেভানো, দুর্গতদের উদ্ধার ও জরুরি ক্যাম্প চালানোর কাজে নামানো হয়েছে সেনাবাহিনী। আগুন নিয়ন্ত্রণের ইতিহাসে প্রথমবারের মতো সামরিক বিমান ব্যবহার করতে যাচ্ছে ফরাসি সরকার। এছাড়াও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। এদিকে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমে বাড়তে থাকা দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে কানাডার উত্তর পূর্বাঞ্চলে। এছাড়াও গেল সপ্তাহে প্রায় 34,000 বজ্রপাতের কারণে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একাধিক দাবানলের সূত্রপাত হয়েছে। শুক্রবার পর্যন্ত সক্রিয় ছিল 90টি দাবানল। এর ধোঁয়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল এবং মধ্য পশ্চিমের প্রধান শহরগুলোতেও পৌঁছে গেছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুশফিক হাসান।
আগামী 13 আগস্ট ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। যথারীতি দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। আগামী 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বাংলাদেশও বিশ্বকাপ খেলতে পারে, তবে সেজন্য বাস্তবতায় চোখ রেখে দীর্ঘমেয়াদের পরিকল্পনা দরকার। এখন টিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় এ মন্তব্য করলেন জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি। বর্তমান জাতীয় দলের মাঝে সম্ভাবনা দেখলেও তরুণদের উন্নতিতেই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ দেখছেন দুইবার বিশ্বকাপ খেলা ডুলি। মাহফুজ আহমেদের প্রতিবেদন। It's not about talking, it's about doing, action. That's what we have to take. Welcome back to New Jersey as Argentina are welcomed back into the sunshine here. ফুটবল বিশ্বকাপ আসলেই আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেনের নীল, হলুদ, লাল কতই না রঙে ভাগ হয়ে যায় লাল সবুজের বাংলা। নিজেরা কখনোই অংশগ্রহণ করতে না পারলেও দ্য গ্রেটেস্ট অন আর্থ নিয়ে উন্মাদনার কমতি নেই এদেশে। কিন্তু 1.5 লাখ জনসংখ্যার কুরাসাও কিংবা ছোট্ট ছোট্ট দ্বীপপুঞ্জের দেশ কেপ ভার্দে যদি পারে বিশ্বমঞ্চ মাতাতে, তাহলে বাংলাদেশ কেন পারে না? এমন প্রশ্নের উত্তরে তাই চিরাচরিত সহজ উত্তরটাই অকপটে স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। জানালেন বিশ্বমঞ্চে যেতে হলে আগে পরিবর্তন আনতে হবে দেশের ফুটবলের অবকাঠামোতে। Oh, we have to build academies. The club teams has to build their own academies. We have to have a club structure where young players can play in a club with a coach. তবে এখনই বাংলাদেশকে হতাশার কথা শোনাতে চান না 2 বিশ্বকাপ খেলা থমাস ডুলি। জানালেন আগামী 8 থেকে 16 বছরের মধ্যেই বিশ্বকাপ খেলার সুযোগ আছে বাংলাদেশেরও। তবে হামজা শমীদদের গুরুত্ব বোঝানোর পাশাপাশি নজর দিতে বললেন তৃণমূল ফুটবলেও। Each professional team needs to develop their own players, giving a 14, 16, 18-year-old kids a platform where they can train 5 days a week to develop to a good level. Because when you go to international players, they train not just 4 or 5 times a week. They play at home when they have vacation. They're playing hours and hours and hours, and that's why they are better. বাংলাদেশের ম্যাচ মানেই প্রতিপক্ষ যেন ভুটান, নেপাল কিংবা মালদ্বীপ। সম্প্রতি হামজা শমীদরা প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ইউরোপিয়ান দেশ সান মেরিনোর বিপক্ষে খেলার। তবে ডুলি মনে করেন বড় দল হয়ে উঠতে হলে আগে শক্তিশালী দলগুলোর বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। If you don't get that experience, you play every 8-9 months you play one big game and you're losing 4-5-0, but then you play against a team where you're winning 2-3-0. It's too easy. It's not the right thing. That's why the whole development of a young player is about competition. ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা পেতে ডুলি জানালেন 5টি পরিকল্পনার কথা। হামজা শমীদদের কোচের মতে লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করে পরিকল্পনাগুলোর বাস্তবভিত্তিক প্রয়োগ করলেই বাংলাদেশের পতাকাও একদিন উঠতে পারে বিশ্বকাপের মঞ্চে, নতুবা তা থেকে যাবে অধরা স্বপ্ন হিসেবেই। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা। আর এর মধ্যে দেশ শেষ করছে এখন সন্ধ্যা। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tvdot এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।